দেখুন ভাই, স্পোর্টসের সাথে গত ৩ বছর ধরে আমার কোনো যোগাযোগ নেই, আর ওর সাথে কোনো সম্পর্কও ছিল না। ওই কলেজে থাকতে ওকে পছন্দ করতাম, কিন্তু ও ডেঞ্জারাস ছিল ভীষণ। প্রপোজ করায় আমাকে ক্লাসমেটের সবার সামনেই বসে মেরেছিল। তারপর থেকে একটু ঝামেলা হয়, তারপর ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে যায়। আমি জানিও না এখনও কোথায় আছে, শুধু শুনেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর কিছু না। বিশ্বাস করুন, আমি বিবাহিত। এই তো 15 দিন আগেই বিয়ে করেছি। স্পর্শীর সাথে আমি সম্পর্ক রাখবো কেন? এই ছবিটা তো একটা অনুষ্ঠানের সময় তোলা। হতভম্ব হয়ে গেল পরশ। শান্ত কণ্ঠে বলল, তুই যে বিয়ে করেছিস তার প্রমাণ কি? আমার ফোনে ছবি আছে আমাদের বিয়ে। হাতটা খুলে দিতে বলেন, দেখাচ্ছি। খুলে দিল বাঁধন। রাহুল সদ্য বিয়ের ছবি বের করে ল্যাপটপের সামনে ধরতেই ঠোঁট চওড়া করে নিঃশব্দে হাসলো। বলল, বাহ, দারুণ। আগে ভাগে বিয়ে করা ভালো বিষয়। ফরজ কাজ যত দ্রুত সম্ভব আদায় করা উচিত। হানিমুনেতে যাওয়া হয় না নিশ্চয়ই? তোমাকে ট্রিট দেওয়া দরকার। কোথায় যেতে চাও বনি? কোনো প্রয়োজন নেই ভাই, থ্যাংক ইউ। আমাকে ছেড়ে দিতে বলেন, আমার ওয়াইফ টেনশন করবে। মাথা নাড়ালো পরশ। এরপর ছেড়ে দেওয়ার কথা বলতেই পায়ের বাঁধন খুলে দিল একজন। এই, তোমাকে কি মেরেছে? গালে হাত দিয়ে সুমনের দিকে তাকালো রাহুল। সুমন এখনো চোখ রাঙিয়ে না স্বরূপ উত্তর দেওয়ার জন্য বলছে। আলতো হেসে পরশের দিকে তাকিয়ে বলল। জি না ভাই। থেমে পুনরায় বলল। আপনি স্পোর্টসে কি হন? চমকালো পরশ আমতা আমতা করে বলল। আমি ওর হাজব্যান্ড হই। বিনয়ী হেসে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। বিল্ডিং এর নিচে নেমে বুকে ফু দিয়ে রাহুল বলল। দুজনেই ভয়ঙ্কর, পারফেক্ট জুটি। এদের দুজনেই মিললে একজন বক্সার জন্ম নেওয়া হবে। অস্বাভাবিক কিছুই নাই, এটা নিতান্ত স্বাভাবিক। কল কেটে বিছানায় শুয়ে পড়ল পরশ। গা ছেড়ে দিয়েছে তার। অদ্ভুত এক প্রশান্তি পাওয়া যাচ্ছে। চোখ বন্ধ করে স্পর্শীর কথা ভাবতে লাগলো। একটা মেয়ে ঠিক কতটা বাটপার হলে ঠিক এভাবেই ঘোল খাওয়াতে পারে। একদম ছবি সহ প্রেমের দিন তারিখ, বিয়ের দিন তারিখ, এমনকি কে কোথায় পড়ছে এসব সম্পূর্ণ ডিটেলসে মিথ্যে বলেছে শুধুমাত্র নিজের জেদকে বজায় রাখার জন্য। এতটা বোকা হয়েছে ভাবতেই গা জ্বলছে পরশের। দাঁতে দাঁত চেপে বলল। স্পোর্টসিয়া সর্দার, তোমার যেহেতু শেষ অবধি দেখতে আমি প্রস্তুত। দরজায় ধুরুম করে ধাক্কার আওয়াজ এলো। কণ্ঠে কাঠিন্যতা এনে ধমক দিয়ে পরশ বলল। ওখানে কে? উৎফুল্ল প্রেমা যেন কথা বলতেই ভুলে গেছে। চিৎকার করে বলল। ভাইয়া, ছোট ভাই আর ভাবি আসছে, তাড়াতাড়ি আসো। আমার ভীষণ ভয় করছে পাভেল ভাই। হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুলগুলো মিলিয়ে নিল পাভেল। শক্ত করে ধরে পাশে এনে দাঁড় করালো। কিন্তু সেকেন্ড অতিবাহিত হতেই আরশি আবারও বিড়াল ছানার মতো তার ঘাড়ের পিছনে লুকালো। লজ্জা, ভয়, অস্বস্তি সব ঘেরাও ভাবে ধরেছে তাকে। সাহস দিয়ে পাভেল বলল। আরে ভয় কিসের, আমি তো আছি। যদি এখানে আব্বু, শোভম ভাইয়া বা আপু চলে আসে, ওরা যদি আমায় নিয়ে যায়? এক ঝলক পেছনে তাকিয়ে পুনরায় সামনে তাকালো। আলতো হেসে চাপা স্বরে বলল। তুমি এখন আমার বউ, বিয়ে করাবো। আর এই বাড়িতে কেউ আসবে না। আর তাছাড়া ভাই বলেছে সে সামলে নেবে। বউ শব্দটা শুনেই সামান্য লজ্জা পেল আরশি। চোখ তুলে সামনে তাকালো। এই মুহূর্তে তারা সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর ভেতরে মা সহ বাকিরা। প্রত্যেকের মুখেই গাম্ভীর্যের ছোঁয়া। ঢোক গিলল পাভেল। আশেপাশে চোখ বুলিয়ে পরশকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। আশাহত হয়ে মায়ের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল। ভেতরে আসবো? মুখ ফোলালেন পিয়াসা। অন্যদিকে তাকিয়ে বললেন। কেন? যাওয়ার সময় কি আমার অনুমতি নিয়ে গেছিলি? এখন জিজ্ঞেস করছিস কেন? ধমক খেয়ে আর চোখে আরশির দিকে তাকালো। ইস, এই বাড়িতে তার কোনো মান সম্মান নেই নতুন বউর সাথে, অথচ বউয়ের সামনেও একটু সম্মান দিচ্ছে না। আর সে আবারও তাকে খোঁচালো। নিচু স্বরে বলল। পাভেল ভাই, আমার শাড়ি আস্তে আস্তে নিচে নামছে, খুলে যাবে মনে হচ্ছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চোখ বড় বড় করে তাকালো পাভেল। একটু ধরে বসো, মান সম্মান খুইও না। একটা শাড়ি সামলাতে পারো না, অথচ প্রেমিকের হাত ধরে পালাতে এক পায়ে রাজি ছিলে। এরপর মায়ের দিকে তাকিয়ে বলল।
ঠিক আছে, যেহেতু একা চলে গেছি তাহলে একে আবার ঢোকা উচিত, কারণ পারমিশন নেওয়া উচিত হবে না হয়তো। বলে আরশিকে নিয়ে পা বাড়ালো ভেতরে। দোপা ঢুকতেই ধমক দিয়ে উঠল আমজাদ। লজ্জা করে না তোর? অভদ্র ছেলে, তোর জন্য আমার মান সম্মান নষ্ট হয়েছে। কি বল? কেঁপে উঠল আরশি। খামচে ধরলো পাভেলের হাত। পরশ দরজা ঠেলে বাইরে বের হলো। গলার স্বর গম্ভীর করে দোতলা থেকে বলল, সারাদিন জার্নি করে এসছে, ওদেরকে বিশ্রাম নিতে দাও। কিছু বলার হলে পরে বলো। চমকে উঠল পাভেল। তড়িৎ গতিতে ভাইয়ের দিকে তাকালো। এরপর আরশিকে নিয়ে দ্রুত পায়ে দোতলায় উঠল। চোরা চোখে তাকিয়ে পরশের পাশে এসে বলল, থ্যাংক ইউ। তোকে কোনো একদিন পাশে নেব, শোধবোধ করে দেব। ভ্রু কুচকে পাভেলের দিকে তাকালো পরশ। বলল, আমাকে বাঁচাবে? তা আমাকে মারবেটাকে? উত্তর দিল না পাভেল। খুব খুব করে কেশে উঠল। পরশ আরশির দিকে তাকালো। এইটুকু একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে ভাবতেই হাসি পাচ্ছে। দেখে মনে হচ্ছে প্রেমার থেকেও ছোট। 10 মিনিট পর আমার রুমে আসিস। বলে নিচের রুমে ঢুকে গেল পরশ। পাভেলও চলে গেল আরশিকে নিয়ে। রুমের মধ্যে ঢুকতেই শাড়ি খুলে বসলো আরশি। হাত পা ছড়িয়ে বিছানায় বসে কপালে হাত দিয়ে বলল, বাবা, আরেকটু হলেই আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেত। ভাগ্যিস রুমে আসতে পারলাম। শুধু তোমার, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, বলতো এমনিতেই তো বাচ্চা বিয়ে করেছি, তার ওপর আবার শাড়ি পরতে পারে না, যেখানে সেখানে খুলে যায়। এরপর অলসতা কাটিয়ে শুয়ে পড়ল বিছানায়। আরশিকে টেনে নিয়ে নিচের বক্ষ পিঞ্জরের নিচে শোয়ালো। গালে নাক ঘষে জড়ানো কণ্ঠে বলল, শাড়ি সামলাতে পারে না ঠিকই, কিন্তু জামাই কীভাবে সামলাতে হয় সে ব্যাপারে কোর্স করা আছে আমার পিচ্ছি হয়ে। খিলখিলিয়ে হেসে উঠল আরশি। পাভেলকে সরানোর প্রয়াস করে অভিমান তার জড়ানো কণ্ঠে বলল, একদম পিচ্ছি বলবেন না। আর কটা দিন পরে 18তে পা রাখবো। মানছি যে একটু শর্ট আমি, কিন্তু তাই বলে আপনি যখন তখন আমাকে অপমান করতে পারেন না। সরুন, আপনার ভাই যে সেই কখন ডাকলো তার খেয়াল আছে? চমকে উঠল পাভেল। তড়িঘড়ি করে উঠে বসলো বিছানায়। ব্যাগ হাতড়ে তোয়ালে নিয়ে দ্রুত ছুটলো বাথরুমে। সারাদিন আজকে জার্নি করতে হয়েছে। পাভেল বের হওয়ার সাথে সাথে পোশাক নিয়ে আরশি ভেতরে ঢুকলো। আসবো? শোয়া থেকে উঠে বসলো পরশ। দরজার দিকে তাকাতেই জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা পাভেলকে নজরে এলো। গম্ভীর কণ্ঠে বলল। এ পর্যায়ে ভেতরে ঢুকলো পাভেল, কিন্তু বসলো না। ভাইয়ের সামনে দাঁড়িয়ে নিচু মুখে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। বেশ খানিকক্ষণ চুপ রইল পরশ। এরপর নীরবতা ভেঙে বলল, তোকে একটা কাজ করতে হবে। চমকালো পাভেল। এমনিতেই বিগত ঘটনাগুলোতে ভাইয়ের সাথে কিছুটা মনোমালিন্যতা রয়েছে। এই পর্যায়ে যদি তার কিছু কাজ করে আবারও সম্পর্কটা আগের মতো করা যায় তবে মন্দ কি? দ্রুত কণ্ঠে বলল। হ্যাঁ, তুই বল কি করতে হবে। ভ্রু কুচকে একবার ভাইয়ের দিকে তাকালো পরশ। কারণ এই মুহূর্তে তার মধ্যে যে উত্তেজনাটা দেখা যাচ্ছে সেটা কাজের কথা বলার সাথে সাথে নিভে যাবে। আতঙ্কে পাংশুটে হয়ে যাবে তার বর্ণ। ভয়ে ক্রমাগত মাথা নাড়িয়ে এক ছুটে নিজের রুমে দরজা বন্ধ করে থাকলেও সেটা অস্বাভাবিক মনে হবে না। ভাইয়ের ওই উৎফুল্ল মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে নিজের হাসিটাকে থামালো। আমি বিয়েটা করছি না, আর এটা তুই গিয়ে এখন আব্বুকে বলবি। কি? মাথার উপর যেন বজ্রপাত পড়লো পাভেলের। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। বিস্ময়ে হতবাক হয়ে ঢোক গিলল, বলল, তুই কি পাগল? এমনিতে আব্বু আমার পালে যাওয়া নিয়ে রেখে আছে, এর মধ্যে তোর এই আলতু ফালতু উদ্ভট কথাগুলো আমি আব্বুকে বলি আর সে আমাকে তুলে এক টাচার মারল। আর এসব কি বলছিস তুই? কাল বিয়ে আর এখন বলছিস বিয়ে করবি না? কি হয়েছে কি তোর? মাথা ঠিক আছে? প্রথমে দেখলাম স্পর্শী সদ্যের সাথে কক্সবাজারে ঘুরছিস, ভাবলাম প্রেম করছিস, ভালো কথা। এরপর হুট করে আরেকজনকে বিয়ে, এখন আবার বিয়ের আগের দিন বলছিস বিয়ে করবি না, কেন? সেই কেনর উত্তর আমি তোকে দেওয়ার প্রয়োজন বোধ করছি না। যাকে দেওয়ার তাকে দিব। তোকে শুধু যা বললাম তাই বলবে, বাকিটা আমি সামলে নেব। চল। আমি পারবো না। সুচালো দৃষ্টিতে তাকালো পরশ। বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি যেন ড্রয়িং রুমে পা ফেলার আগে ওখানে তোকে দেখি। আব্বু ভাই বিয়েটা করতে চাইছে না। টিভিটা
মুহূর্তেই অফ করে দিল আমজাদ। তের্যক দৃষ্টিতে পাভেলের দিকে তাকিয়ে পুনরায় জিজ্ঞেস করলো। বলি, করুণ চোখে পরশের দিকে তাকালো পাভেল। আগে জানলে কখনোই পিরোজপুরে পা দিতাম না ভেবেছিল। বড় ভাই বিয়ে করেছে, এখন তো বাড়ির সবাই হাসি খুশি আনন্দেই আছে। এই অবস্থায় গেলে কেউই কিছু বলবে না, কিন্তু পরিস্থিতি এখানে আরো ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে। আমতা আমতা করে বলল। আব্বু, ভাইয়া বললো ও বিয়েটা করবে না। মাথা ঘুরছে পিয়াসের, ছুটে এলো পরশের কাছে, হাই হাই করে উঠল, উত্তেজিত হয়ে বলল। বিয়ে করবি না মানে? এসব কি বলছিস? কাল বিয়ে, তুই নিজে গিয়ে পছন্দ করে আংটি পরিয়ে এসেছিস, তাহলে এখন আবার কি হলো? নিশ্চুপ রইল পরশ, বাবার দিকে তাকিয়ে বলল। তুমি ওদেরকে ফোন করে জানিয়ে দাও বিয়েটা করছে না, ওরা যেন অন্য কোথাও মেয়ে বিয়ে দিয়ে দেয়। অঙ্কার ছুড়লে আমজাদ চায়ের কাপটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিলেন। ভেঙে কয়েক টুকরো হয়ে গেল কাছের অবয়বটা। চিৎকার করে বললেন। মস্করা পেয়েছো? মানুষকে মানুষ মনে হয় না? তোমার যা খুশি তাই করবে, সব জায়গায় নিজের এমপিগিরি দেখাচ্ছ। ভুলে যেও না, এটা কোনো রাজনীতি না। এ পর্যন্ত কটা বিয়ে ভেঙেছো? কাল বিয়ে, আর এখন আমি কোন মুখে ওদেরকে বলবো বিয়েটা হচ্ছে না? জুতো ছুঁড়ে মারবো তো আমার মুখে। একে বিয়ে করবে না, ওকে বিয়ে করবে না, তাহলে করবে টাকাকে? কোন হুড়ের অপেক্ষা আছো বেয়াদব ছেলে? একটাও মানুষ হলো না, আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিল। তোরা আমার ছেলে না, যা চোখের সামনে থেকে। আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। বিয়ে করবে করো, না করবে যা খুশি করো তোমার বুঝে। কাল সকালের আগে এই বাড়ি ছাড়বো আমি। বলে হনহন করে উঠে গেল দোতলায়। পিপাসা ছেলের দিকে তাকিয়ে অভিমান নিয়ে কান্না জড়িত গলায় বলল। তোমাদের যা ইচ্ছা করো, আমাকে কখনো ডাকবে না। ঠোঁট দুটো গোল করে নিঃশ্বাস নিল পরশ। পাশেই পাভেল দাঁড়িয়ে আছে, গম্ভীর কণ্ঠে ভাইয়ের উদ্দেশ্যে শুধালো। রেডি হয়ে দ্রুত নিচে আয়, ওই বাড়িতে যাব। চমকে তাকালো পাভেল, করুণ কণ্ঠে বলল। আরে ভাই, তুই একা জানা, আমাকে কেন নিতে হবে সব বিপদে? চোখ রাঙিয়ে তাকালো পরশ, কণ্ঠে কঠোরতা এনে বলল। কারণ আমাকে এই বিপদ গোলাতে ফেলেছিলিস তুই। না তুই পালিয়ে যেতে, আর না তো আমি কখনো কক্সবাজার যেতাম। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবে। গাড়ি চলছে দুর্বার গতিতে। পিরোজপুর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে তারিনদের বাড়ি। একটানা 30 মিনিট চলার পর পৌঁছলো তারা। গেটের সামনে গাড়ির হর্নের শব্দ শুনতেই বেরিয়ে এলো তারিনের বাবা। পরশ সহ পাভেলকে দেখতেই তিনি অবাক হয়ে গেলেন। দ্রুত পায়ে বেরিয়ে এসে তাদের কাছে এলেন। আরে এ কি তোমরা তখন আসলে? আর আসার আগে বললে না কেন? এসো এসো, ভেতরে এসো। পরশ ত্রস্ত পায়ে হেঁটে গেল তার পিছু পিছু। পাভেলের হাত চেপে ধরে চাপা স্বরে বলল। যা বলেছি মনে থাকে যেন। দ্রুত মাথা হ্যাঁ স্বরূপ নাড়ালো। দোতলায় রুমের মধ্যে চাপা হাসির শব্দ পাওয়া গেল। রমণী ক্রমাগত সারিবদ্ধভাবে উকি মেরে দেখছে পছন্দের। অনিনের কাজিন দোলা চিমটি কাটলো অনিনকে, বলল। লজ্জায় গুমড়ে উঠল তারিন। অন্যদিকে তাকিয়ে হাস্য উজ্জ্বল মুখ বলল। আরে ধুর না, ওনার সাথে তো এই বিষয়ে কোনো কথা হয়নি, জানি না কির জন্য এসেছে। পুনরায় হেসে উঠল ছোঁয়া, হেসে বলল। কথাগুলো শুনতেই লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললো তারিন। ছুটে চলে গেল রুমের অন্য কোণে। একে একে 7-8 পদের নাস্তা দিল সামনের টেবিলে। পাভেল নড়ে চড়ে বসলো। যে প্রস্তাব নিয়ে এসেছে সেটা এরা শুনলে নাস্তা খাওয়ানো তো দূর, এই রাস্তায় চুবিয়ে মারবে। ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো সে গম্ভীর মুখে তাকিয়ে আছে সামনের দিকে।
গা জ্বলে উঠল পাভেলের। এত বড় একটা কাহিনী ঘটিয়ে একটা লোক কিভাবে এতটা স্বাভাবিক থাকতে পারে ভেবেই পায় না। তা বাবা কিছু বলবে? এত রাতে এত দূরে এলে যে? খুব খুব করে কেসে উঠল পাভেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি পাভেল শিকদার। কথা শেষ হওয়ার আগেই লোকটি বলল। আরে পরিচয় দেওয়ার কি আছে, আমি চিনি তোমাকে। বিনয়ী হাসলো পাভেল, আমতা আমতা করে বলল। আসলে আঙ্কেল আমরা সত্যিই ক্ষমা প্রার্থী, আসলে ব্যাপারটা এতটা জটিল হয়ে যাবে ভাবতে পারিনি। চমকে তাকালো লোকটি। কিসের জন্য ক্ষমা চাইছ? আমি কিছু বুঝলাম না। নড়ে চড়ে বসলো পাভেল, বলল। আসলে ব্যাপারটা ক্ষমা চাওয়ার মতোই, বাবা তো লজ্জে আসলোই না। ঘটনাটা হচ্ছে কদিন আগে ভাইয়ের সাথে একটা মেয়ের কিছু ছবি ভাইরাল হয়েছিল, দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু এইসব কেন বলছো? আসলে স্পর্শীয় সর্দার মানে আমার স্ত্রীর বড় বোন, ওর সাথে ভাইয়ের সম্পর্ক ছিল। মাঝখানে দু পরিবারের ঝামেলার রাগের বশবর্তী হয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন সব ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি, বিয়েটা হচ্ছে না। আমরা সত্যি ক্ষমা চাইছি। আপনি তারিনকে অন্য কোথাও ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবেন। ব্যাপারটা হচ্ছে যদি বিয়েটা হয়েও যায় তখন কিন্তু সংসারটা সুখের হবে না, মন তো অন্য কোথাও থাকবে, তাই না? আপনার যা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা মিটিয়ে দেব, এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়। বিস্ময়ে হতবাক হয়ে গেলেন লোকটি। নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, এরপর হুঁশ ফিরতেই ক্ষোভ ছেড়ে বললেন। বিয়েটা কি মশকরা পেয়েছো তোমরা? আমার সমস্ত আত্মীয় স্বজনদের দাওয়াত করা শেষ, এখন এসে এসব বলছো? আমার মান সম্মান কোথায় একবার ও মাথায় এলো না? আলতো হাসলো পাভেল, বলল। আঙ্কেল আপনার থেকে বেশি অতিথি আমাদের দাওয়াত দেওয়া আছে। আশেপাশে সব এমপি মন্ত্রীরা অলরেডি বিয়ের খবর জেনে গেছে। কি মনে হয় আমাদের মান সম্মান যাবে না? আমি মানহানির মামলা করব তোমাদের নামে। কি ভেবেছ এমপি বলে বেঁচে যাবে? ঘাড় কাত করে আবারও সোজা করলো পাভেল। লোকটির কাছে এসে শান্ত কণ্ঠে বলল। মানহানির মামলা আমরা করতে পারি আঙ্কেল। আপনি আমাদের সাথে প্রতারণা করতে চাইছিলেন। আপনার মেয়ের যে এর আগেও অন্য কারোর সাথে কলেজ লাইফের রিলেশন ছিল, সে কথা লুকিয়েছিলেন কেন? হা হয়ে গেল লোকটি, অবাকের সুরে বলল। সেটা তো অনেক আগে, এখনও অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। সে 4-5 বছর আগের কথা কেন এখন উঠবে? এই পর্যায়ে সোফা থেকে উঠে দাঁড়ালো পরশ, গম্ভীর কণ্ঠে বলল। আপনাকে আমি এঙ্গেজমেন্টের আগেই বলেছিলাম আপনার মেয়ের কথা সম্পর্ক আছে কিনা। আপনি সরাসরি অস্বীকার করেছেন। আমি আপনার থেকে এরকমটা আশা করিনি। যাই হোক, আপনার দিকটা আপনি সামলে নেবেন, আমাকে যেন সামলাতে না হয়। আমি চাইছি না আপনার মেয়ের কোনো দুর্নাম হোক। ভালো জায়গায় বিয়ে দিয়ে দিবেন। আসি। বলেই বেরিয়ে এলো বাইরে। পাভেল পেছন পেছন এক প্রকার ছুট এলো। গাড়ির কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল। দ্রুত গাড়ি স্টার্ট কর। ওরা যে নাস্তার প্লেট গায়ে ফিক্কে মারেনি, এইটাই তোর ভাগ্য। দ্রুত ভাগ। পরশ হেসে গাড়িতে উঠল। কিছুটা স্বস্তি পাচ্ছে এবার, কিন্তু পাভেল হাসলো না, বরঞ্চ একা একা বিরক্তিকর কথা বলে ছাড়তে লাগলো পরশকে। শান্ত দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো। এবার দ্বিতীয় কাজ, বাড়ি যাওয়ার 5 মিনিটের মধ্যে তোর বউয়ের থেকে তোর শাশুড়ির নাম্বার এনে দিবি। ও ফোন বন্ধ করে রেখে দিয়েছে। ফুঁসে উঠল পাভেল, দাঁতে দাঁত চেপে বলল। পারবো না। এত ভালোবাসা উতলে পড়ছে তো আগে বলিসনি কেন? সেই তো একই গর্তে পা মস্কালে, শুধু শুধু আমাকে হয়রানি করলি কেন? এর থেকে দুজন মিলে ভাগাভাগি করে দু বোনকে নিয়ে পালাতাম, হানিমুন টানিমুন সেরে একসাথে বাড়ি ফিরতাম। থেমে পরশের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে দিল, বলল। অবশ্যই স্পর্শের সর্দার তো আর আমার বইয়ের মতো মিষ্টি না যে বলার সাথে সাথে আমার সাথে চলবে। দেখে গেল পালানোর কথা বলার সাথে সাথেই তোর ট্যাং ভেঙে পেছনে আম গাছে ঝুলে রেখেছে। ওখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু লাগবে? চমকে উঠল আরশি, দ্রুত দুপাশে মাথা নাড়িয়ে জানালো তার কিছুই লাগবে না। এরপর পায়ের বেগ বাড়িয়ে চলে এলো ড্রয়িং রুমের দিকে। ঠোঁট টিপে হাসলো পিয়াসা, ভয় পেয়েছে নিশ্চয়ই।
পাভেল বাড়িতে নেই সেই সন্ধ্যা থেকে। হয়তো তার অনুপস্থিতিতেই দিশেহারা হয়ে নেমে এসেছে ঘর থেকে। নানা অস্বস্তিতে জড়িয়ে এলোমেলো হয়ে মাথা বের করে উকি মেরে তাকিয়েছিল রান্নাঘরে। ভেতরে ঢোকার সাহস পায়নি। কি আশ্চর্য, অথচ এই মেয়েরই বোন কিনা বোনের খোঁজ নিতে এই বাড়িতে এসে তুলকালাম পাকিয়ে ফেলেছিল। কতই না দুঃসাহসী কাজ ছিল সেটা। এমনকি পরশের রুমে পর্যন্ত গিয়ে তাকে ক্রমশই ধমকে ধামকে হয়রানি করেছে। স্বস্তি নিয়ে চোখ দুটো বন্ধ করলো পিয়াসা। যাক বাবা, তার ঘরের বউ তার মতোই নরম হয়েছে, এটাই তো অনেক। পাভেলের চেয়ে ওই বড় মেয়েকে চোখে পড়েনি, এটাই বা কম কিসে। ওদিকে কোথায় যাচ্ছ ভাবি? ওখানে তো স্টোর রুম, এখানে আসো। দ্বিতীয়বারের মতো চমকালো আরশি। লজ্জাও পেল। ইস, অচেনা বাড়ি, বারবার এদিক সেদিক গিয়ে বাধা পাচ্ছে। কেউ না কেউ আছেই ধমক দেওয়ার। কি জন্য যে রুম থেকে বের হলো সে? লজ্জায় চোখের কোণটা ভরে এলো। পেছন ফিরে অস্বস্তি নিয়ে বলল। কোথাও যাচ্ছি না তো, এমনি দেখছিলাম। এগিয়ে এলো প্রেমা, হাত ধরে নিয়ে এলো নিজের কাছে। হেসে বলল, দেখবে, চলো তোমাকে ঘুরিয়ে দেখাই বাড়িটা। না থাক, লাগবে না। শুনল না প্রেমা। গেস্ট রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আরে সমস্যা নেই, তুমি লজ্জা পাচ্ছ কেন? আচ্ছা, তোমার মনে আছে আমাদের একদিন দেখা হয়েছিল ওই যে ফুচকা স্টলের পাশে বসে? সাড়া দিল আরশি। হ্যাঁ, মনে আছে। এটা আমাদের গেস্ট রুম, যদিও তালা দেওয়া, কিন্তু সমস্যা নেই, আমি ডিটেলস বলতে পারবো। এটা তো ভিআইপি রুম, ভাইয়ার ভিআইপি পার্টনারদের জন্য। এর মধ্যে একটা বাথরুম আর দুটো রুম আছে। নির্বাচনের সময় এখানে বড় বড় নেতাকর্মীরা আসে, বাকি সময় তালা দেওয়া থাকে, ঢোকা নিষেধ তো তাই। প্রেমা আরশির দিকে তাকালো। বুঝতে পারলো এখনো স্বাভাবিক নয় আরশি। এ পর্যায়ে আবারও হেসে তাকে সাথে নিয়ে সদর দরজায় এলো। বাইরের দিকে বের হয়ে বলল, আমাদের আরও গেস্ট রুম আছে, ওই যে উঠানের ডান কোণে যে বিল্ডিংটা, ওটা। ওখানে প্রায় 8 থেকে 10টার মতো রুম আছে। দূর থেকেই দেখো, কাছে যাওয়া যাবে না। এখনো প্রায় ছেলেপুলে থাকে ওখানে, বড় ভাইয়ের করা নিষেধ গেস্ট রুমে যেন আশেপাশেও না যায়। তাই এই ব্যাপারে আর জানি না, তাই তোমাকে বলতেও পারলাম না। এবারে সামান্য হাসার চেষ্টা করলো আরশি। বলল, কোনো সমস্যা নেই। হাসলো প্রেমা। পুনরায় আরশির হাত ধরে টেনে নিয়ে আসলো বাড়ির ভেতরে। একে একে সবার রুম সহ পরিচয় জানালো। প্রথমে একটু অস্বস্তি হলেও ধীরে ধীরে সেটা স্বাভাবিকভাবে কাটিয়ে উঠলো আরশি। এ পর্যায়ে তারা সোফায় বসে আড্ডা দিচ্ছে। নিজেদের প্রিয় সকল কার্টুন সিরিজ নিয়ে আলোচনা করছে। পিয়াসার রান্না শেষ হয়েছে আরো আগেই। এই তো আর মিনিট 30-এর মধ্যেই খাওয়াও হয়ে যেত। কিন্তু যেহেতু পাভেল পরশ এখনো বাড়িতে আসেনি, তাই আপাতত কোনো জোগাড় হচ্ছে না। হয়তো আরো ঘন্টা খানেক দেরি হবে ডিনার করতে। এতক্ষণ মেয়েগুলো না খেয়ে থাকবে, ভাবতেই কেমন লাগছে। আমজাদ শিকদার এখনো রুম বন্ধ করে বসে আছেন। খাওয়ার কথা বলায় বেজায় ক্ষিপ্ত হয়েছিলেন পিয়াসার উপরে। নিশ্চয়ই জেদ ধরে সারা রাত না খেয়ে থাকবেন। ছেলেরা এলে তো আর খাওয়ার নাম গন্ধ শুকতে রাজি হবেন না। পিয়াস দীর্ঘশ্বাস ফেলল। একবার ভাবলো খাবারটা রুমে রেখে আসবে তার অগোচরে। হয়তো খিদে পেলে খেয়ে নিবেন। পরক্ষণেই চুপসে গেলেন। নতুন বইয়ের সামনে যদি ধমক মেরে বসে, যদি খাবার প্লেট ছুঁড়ে দোতলা ড্রয়িং রুমে মারে, তাহলে না না, তার থেকে বরং না দেওয়াই ভালো। কিন্তু মন মানল না। মিনিট খানেক যেতেই পরাণ কেমন অস্থির হয়ে উঠল। বয়স্ক লোকটা সারা রাত না খেয়ে থাকবে, এমনিতেই টেনশনে প্রেশার বেড়ে যাবে হয়তো। হাই প্রেশারের মানুষটা রেগে মেগে যদি না খেয়ে ওষুধ খেয়ে নেয়, না না, তার থেকে বরং খাবারটা রেখেই আসুক। খেলো না হয় একটু আধটু ধমক, তাতে কি আসে যায়। ভাবনা মতোই খাবার বেড়ে ট্রে হাতে উপরের রুমে গেল। দরজা ঠেলে ট্রেটা টেবিলে রেখে স্বামীর দিকে তাকালো। তিনি অন্যদিকে গোমরা মুখে তাকিয়ে আছে। পিয়াসা চুপচাপ চলে এলো বাইরে। পরক্ষণেই উকি মেরে টিপ্পনি কেটে বলল, ছেলেরা কেউ এখনো বাড়ি আসেনি। খাবারটা খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ুন, কেউ দেখেনি। আমি সবাইকে বলে দেব আপনি রেগে না খেয়ে ঘুমিয়েছেন। দেখুন,
রাগারাগি করেন ভালো কথা, কিন্তু শরীর খারাপ হলে তো আর এই রাগ বেশিক্ষণ জিরিয়ে রাখতে পারবেন না। আমিও খেয়ে নিচ্ছি, আসার আগে ঘুমিয়ে পড়ব রাগ দেখিয়ে। আমজাদ শিকদার কপাল কুঁচকে তাকিয়ে রইলেন স্ত্রীর দিকে। কতটা ধুরন্ধর মহিলাকে বিয়ে করেছে সেটা প্রতি কদমে কদমে বুঝতে পারছে। নাক ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। পিয়াসা আর দাঁড়ালো না, চলে গেল নিচে। ড্রয়িং রুমে নেমে গম্ভীর কণ্ঠে বলল, ওদের আসতে দেরি হবে, তোদের কি খেতে দিব? থম মেরে তাকিয়ে রইল আরশি। মাথা নিচু করে প্রেমার দিকে তাকালো। পিয়াসা আর দাঁড়ালো না, ডাইনিং এর প্লেট গোছাতে গোছাতে বলল, প্রেমা, ওকে নিয়ে খেতে আয়। শুনল প্রেমা। রিমোট ফেলে দাঁড়িয়ে আরশিকে বলল। তোমার কি খিদে পেয়েছে? মুচড়ে উঠল আরশি, আমতা আমতা করে বলল, না, সবাই আসুক, তারপর না হয় খাওয়া যাবে। আম্মু, ভাবি ভাইয়ের সাথে খাবে। চমকে উঠল আরশি। দ্রুত মুখ চেপে ধরল প্রেমার। করুণ কণ্ঠে বলল, ছি, কি বলছো এসব? আমি সবার কথা বলেছি। থাক থাক, এত লজ্জা পেতে হবে না, আমি বুঝি। প্লেটগুলো পুনরায় উপর হয়ে সাজিয়ে রাখলো পিয়াসা। ঠোঁট টিপে হেসে আরশির দিকে তাকালো। সে এখনো মাথা নিচু করে পায়ের নখ খুঁটছে। পিয়াসা হাত ছেড়ে প্রেমার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, তুইও তখন খেয়ে নিস ওদের সাথে। মাথা নেড়ে পুনরায় টিভির উদ্দেশ্যে বসলো দুজন। রাত তখন 12টা। আশেপাশে ধুধু অন্ধকার। ভয়ঙ্কর নিস্তব্ধতা ঘেরা পরিবেশের মধ্যে মিনিটের ব্যবধানে কুকুরের অভিশপ্ত ডাকটা ভীষণ ভুতুড়ে ঠেকছে। মধ্যরাতের রাস্তায় হেডলাইট চালানো গাড়িটা এসে গতি কমালো গেটের কাছে। দারোয়ান ত্রস্ত গতিতে গেটটা খুলতেই পুনরায় ঢুকে গেল ভেতরে। গ্যারেজের সামনে গিয়ে গাড়ি পার্ক করে থামালো। দু ভাই দুপাশ থেকে বেরিয়ে এলো চিল মুডে। আজ অনেকক্ষণ আড্ডা দিয়েছি পাভেল, প্রায় কতগুলো দিন পরে আবারও সেই পুরনো অনুভূতি। একটু আড্ডা, একটু মাস্তি যেন মুহূর্তেই ভুলিয়ে দিয়েছে সে বিবাহিত। শীষ দিতে দিতে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো। আশ্চর্য, লাইট চালানো, এখনো কি ঘুমায়নি কেউ? পরস্ত্রস্ত পায়ে সোফায় বসলো। হেলান দিয়ে পাভেলের উদ্দেশ্যে বলল, যা বলেছি মনে থাকে জানো, কাল সকালের মধ্যে তোর শাশুড়ির ফোন নাম্বার দিবি। চমকালো পাভেল। এতক্ষণে হুঁশ ফিরল যেন। দ্রুত পায়ে দোতলায় উঠল। আরশি যে বাড়িতে একা আছে সেটা বেমালুম ভুলেই গিয়েছিল। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কিভাবে যে এতটা রাত হয়ে গেল টেরই পাওয়া গেল না। দরজা চাপানো, ধাক্কা মেরে খুলে ভেতরে ঢুকতেই ঢোক গিলল। না, রুমে নেই আরশি। জোর পায়ে বারান্দায় গেল। একটা চেয়ারে বসে আছে নীরবে। ইস, একা একা না জানি কতটা কষ্ট পেয়েছে। এমনিতেই এ বাড়িতে নতুন, কাউকেই ঠিক সেভাবে চেনে না। তার উপরে বাড়ির কেউই এখনো মেনে নেয়নি। পাভেলের উচিত ছিল ওকে সঙ্গ দেওয়া। আলতো পায়ে পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলো। কোলে মাথা গুছিয়ে মিনতি করে বলল, সরি সোনা, অনেকক্ষণ বসে রেখেছি তাই না? আসলে ফ্রেন্ডরা ভীষণ জোর করছিল থাকার জন্য। তার উপর সামনে নির্বাচন তো, তাই জমানো অনেক কাজ ছিল, একসাথে চাপে পড়েছে তো, তাই দেরি হয়ে গেছে। বিশেষ করো কাজের চাপে আমি ফ্রেন্ডদের সাথে একটু ভালো করে কথা বলতে পারিনি। আড্ডা তো দূরের কথা, আর কোনোদিন দেরি হবে না। আরশি এখনো নীরব। পাভেল চমকালো। উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে তার দিকে তাকালো। কোনো নড়াচড়া নেই, চুপ করে কাত হয়ে আছে। ভালো করে খেয়াল করতেই হা হয়ে গেল। আরশির চোখ বন্ধ, সে ঘুমিয়ে আছে। নিজের উপর বিরক্ত হয়ে গা ঝাড়া দিল। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দূর, এত ঘুমিয়ে আছে। আর আমি কিনা শুধু শুধু এত মিথ্যে বলে পাপের বোঝা বাড়ালাম। আর আশ্চর্য, আমি কেন এত কৈফিয়ত দিতে যাব? এইটুকুই বউ কি ভয় পাওয়ার মতো নাকি? সারাদিন ঘুরবো ফিরবো, বন্ধুদের সাথে আড্ডা দেবো, রাত হলে বিড়াল ছানার মতো ঝাপটা ধরে ঘুমিয়ে থাকবো, ব্যাস। আমি ঘুমাইনি, আপনার কথাগুলোই শুনছিলাম। লাফিয়ে আরশির দিকে চাইল পাভেল। কলিজাটা যেন ধরাস করে উঠল। আপনি কি ভেবেছিলেন আমাকে যা বোঝাবেন তাই বুঝে বসে থাকবো? মিথ্যা বানিয়ে টানিয়ে গল্প বানাবেন আর সেগুলো মেনে নেব। সেই 6টায় বেরিয়েছেন আর এখন বাজে 12টা। আমাকে কি মানুষ মনে হয় না? বাড়ি আনলেন, ছুঁড়ে এক কোনায় ফেলে দিয়ে যা খুশি করলেন, আবার নিজের সময় মতো এসে ধরে বুকে টেনে ঘুমাবেন, তাই তো?
হাসি পেল পাভেলের, নিজেকে সামলে অবাকের সুরে বলল, এই তুমি আবার তোমার বোনের সাথে কন্ট্যাক্ট করছো না তো? দেখেছো আমার সহজ সরল বউটার মাথায় কীভাবে ক্রিমিনাল বুদ্ধিশুদ্ধি ঢুকিয়ে দিয়েছে ওই স্পর্শের সর্দার? এটা কিন্তু মোটেও ঠিক না। আরে শোনা, তুমি বুঝতে চাইছো না কেন? বাড়ি এসেছি এখন, যদি সারাক্ষণ তোমার সাথে বসে থাকে তাহলে তো হাসাহাসি করবে সবাই, বলবে এটুকু একটা বউ তার সাথে সারাক্ষণ চিপকে লেপটে বসে থাকে। শেষে তো তুমি লজ্জা পাবে বলো। আর সে কিছু বলল না, অন্যদিকে তাকিয়ে রইল মুখ ফুলিয়ে। এমনিতেও সে খুব একটা রাগও না, কারণ প্রায় 11:30 পর্যন্ত প্রেমার সাথে আড্ডা দিয়েছে। সময়গুলো দারুণ কেটেছে। পাভেল আরশিকে নিশ্চুপ দেখে হতাশ হলো, বলল,